নমস্কার। রহস্যময় ও রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে তৈরি আমাদের এই বিশেষ অনুষ্ঠান ভয়। আজকের গল্প হলো ট্রেনের সেই লোকটি। লেখকের নাম সঞ্জিত কুমার সাহা। গল্প পাঠে আমি পূজা। আবহ সঙ্গীত ও গল্পের পরিবেশনায় উষা। শুরু হচ্ছে ট্রেনের সেই লোকটি। ট্রেনে উঠে বনানীর ভালো লাগলো না। কামরাটা বিচ্ছিরি রকমের নোংরা, বাতিগুলো টিমটিমে। এর চেয়ে তো লণ্ঠনের আলো ঢের ভালো। অভ্যাসবশে বনানী বাথরুমটা একবার ঘুরে এলো। জানালার শার্সি খোলা, বেসিনে পানের পিক, কাগজ, খোসার আবর্জনা। উল্টো দিকের বাথরুমের নোংরার দুর্বিষহ গন্ধ। তৎক্ষণাৎ দরজার হাতল টেনে দিয়েছে বনানী। ভাগ্যিস বনানীর বার্থ এক্কেবারে কামরার মাঝামাঝি। মাঝের বার্থ বনানীর ভীষণ প্রিয়। এই কূপের বাকি কজনই পুরুষ। অবশ্য এতে বনানীর এখন অসুবিধা বা অস্বস্তি কোনোটাই হয় না। বনানীকে এরকম প্রায়ই একা একা এখানে ওখানে যেতে হয়। সংবাদ সংগ্রহ ও সংবাদের বিশ্লেষণ পাঠকের সামনে তুলে ধরাই তার কাজ। একা একা চলাফেরা করতে করতে মনের ভিতর একটা শক্তি, সাহস ও বিশ্বাসের ভিত আপনা আপনি গড়ে উঠেছে। সহযাত্রীদের সঙ্গে মিলে মিশে অন্তরঙ্গ পরিবেশেই যাতায়াত করতে সে পছন্দ করে। সামনের আসনে বসে থাকা বেঁটে রোগা কালো মানুষটি প্রথম বনানীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কদ্দূর? কোথায় যাবেন? বনানী স্মিত হয়। পুরুলিয়া। আপনি? লোকটি বলল, আপনার কিছুটা আগে, আদ্রায়। পাশে উপবিষ্ট আরেকজন সহযাত্রী সহসা কৌতূহলী আগ্রহ ফুটে ওঠে তার গলায়। পুরুলিয়ার কোথায়? বনানী বলল, ঠিক পুরুলিয়া নয়, আর একটু দূরে, বরাভূম। বরাভূম? যেন সহসা চমকে ওঠে সহযাত্রী। তারপরেই সংযত প্রকাশ। কাজে নিশ্চয়ই। বনানী খুব খুশি হয়। খুশি উপচে ওঠে তার মুখে। হ্যাঁ, কি করে বুঝলেন আমি কাজে যাচ্ছি? আগে আপনার চেহারায় ব্যক্তিত্বেই বোঝা যায়। অহংকার ফুটে ওঠে লোকটির অভিজ্ঞ চোখে। বলে, ও তো ভূতের জায়গা। মানুষ বাস করে নাকি? ভূত? ঠিকরে ওঠে বনানী। সে তো ভূতের খোঁজেই যাচ্ছে। এবারের কভার স্টোরির দায়িত্ব বর্তেছে বনানীর ওপর। অ্যাসাইনমেন্টটা হাতে পেতেই মনে মনে উত্তেজিত হতে থাকে সে। স্বচক্ষে ভূত দেখার বাসনা বনানীর বহুদিনের,
কিন্তু আজ পর্যন্ত একজনেরও সন্ধান করে উঠতে পারেনি। যার ভূত দেখার তিলমাত্র অভিজ্ঞতা আছে, অধিকাংশই শোনা বা বানানো। বনানী চোখে মুখে কৌতূহল ফুটিয়ে বলল, বরাবন সম্পর্কে জানেন? আচ্ছা, জায়গাটা ভূতের বলছেন কেন? ভূতের জায়গা বলবো না? মানুষ আছে নাকি সেখানে? সবই তো ভূত। চোখে মুখে সর্বত্র রহস্যের জাল বিস্তার করে উনি বলেন, আপনারা এখনকার ছেলে মেয়ে ভূত বিশ্বাস করেন না, ইতিহাস ভূগোলও মন দিয়ে পড়েন না। সরাসরি অহমে আঘাত। মুহূর্তে বনানীর এক বিন্দু অভিমান জমে ওঠে বুকের ভিতর। লোকটি তো জানে না ভূত বনানীর একটা প্রিয় বিষয়। ভবিষ্যতে সে ভূত নিয়ে গবেষণাও করতে পারে। তখন হয়তো ভূগোল, ইতিহাস, মনোবিদ্যা সবেরই প্রয়োজন হবে। এই লোকটি কি তাহলে ভূত দেখেছে? ভূতের খবর রাখে? মানুষটাকে তো বনানীর দরকার হবে। বনানী সরল চোখে জিজ্ঞাসা করল, আপনি কি বরাভূমের ভূতের খবরটা পড়েছেন? আলবৎ পড়েছি। বিষয়টা দু একজন সাংবাদিকের কাছেও নাকি আকর্ষণের হয়েছে। কেউ কেউ আসবেও শুনেছি। কিন্তু ভূতেদের রাজ্যে এসে ঠিকঠাক তথ্য সংগ্রহ করা চারটিখানি কাজ নয়। ভূতেরা কি চাইবে তাদের হাঁড়ির খবর, হেসেলের খবর সকল মানুষে জানুক? উজবুক মানুষগুলোকে ভূতেরা মোটেও পছন্দ করে না। সেই জন্যই তো বলেছিলাম, ইতিহাস, ভূগোল, সামাজিক, অর্থনৈতিক পরিবেশের অবস্থাটা জানা ভীষণ জরুরি। ভূতের সঙ্গে ইতিহাস, ভূগোল, অর্থবিদ্যা, পরিবেশের কী সম্পর্ক থাকতে পারে, বনানী তা ভেবে কুল করে উঠতে না পেরে মানুষটিকে বেশ বিজ্ঞ বলেই মনে হলো। বনানী কোনো রকম বিতর্ক তৈরি না করে বলল, বলুন বলুন, আপনার ইতিহাস ভূগোল বলুন। লোকটি মনে হয় বনানীর শেষ কথায় একটু খোঁচা খেয়েছে। খানিক নরম গলায় বললেন, পুরুলিয়ার দুর্ভিক্ষের কথা কখনো শুনেছেন? বনানীর মনে পড়ে না। এর আগেও বনানী দুবার পুরুলিয়ায় এসেছে। একবার রামকৃষ্ণ মিশনে, আরেকবার স্টেডিয়ামে একটা রাজনৈতিক সম্মেলনের সংবাদ কাভারে। সেজন্য আবছা একটা ধারণা আছে পুরুলিয়া সম্পর্কে। এখানকার ছৌ নাচ জগৎ বিখ্যাত। একবার দেখার ইচ্ছে আছে। এছাড়া বিশেষ কিছু জানা নেই। বনানী স্বীকার করে নেয়, না, পুরুলিয়ার দুর্ভিক্ষের কথা কিছু জানা নেই আমার। লোকটি বলতে শুরু করলেন, পুরুলিয়ার একটা লম্বা ইতিহাস আছে। সেই ইতিহাসে আমি যাচ্ছি না, শুধু জেনে রাখুন পুরুলিয়াটা একটা খরা এলাকা। চাষবাস মার খায় এখানে ফি বছর। তখন দুর্ভিক্ষটা এসে যায় নিজে থেকেই। অখাদ্য কুখাদ্য খেয়ে কাতারে কাতারে লোক প্রাণ বলি দেয়। তো বিশেষ করে বরাভূমে এই বছর কুড়ি আগে তীব্র খরার প্রকোপে একসঙ্গে বহু মানুষ এলেবেলে হয়ে মরে গেছে। দাহ করার লোক ছিল না।
শিয়াল কুকুরের মহাভোজ তখন। সেই যে বরাবন ফাঁকা হয়ে গেল, কেউ যায় না, কেউ থাকে না আর। লাখার চাষ উঠে গেল, লাহা কোম্পানিও বন্ধ হয়ে গেল। বনানী মন দিয়ে শুনছিল, মনোযোগী ছাত্রীর মতো। সত্যিই তো, এইসব খবর কখনো প্রকাশিত হয়নি। ভদ্রলোক নীরব হাসলেন। হয়তো সত্যি সত্যি বরাভূমের একটা নিজস্ব ইতিহাস আছে, যেই ইতিহাসের সঙ্গে তিনি সম্পৃক্ত। ভদ্রলোকের নীরব হাসির মধ্যে কোথাও একটা ব্যথা লুকিয়ে থাকতে পারে, এই ভেবে বনানী কিছুক্ষণের জন্য বরাভূমকে মুলতুবি রাখতে চাইল। আচ্ছা, আপনি কোথায় যাবেন? ভদ্রলোক হাসলেন। এই প্রথম বনানী পূর্ণ চোখ মেলে তাকালো সহযাত্রীটির দিকে। ভারী আশ্চর্য তো, ভাঙাচোরা গাল মুখ, গোল গোল চোখগুলি সাদা ও উজ্জ্বল, মাথাটা সম্পূর্ণ মসৃণ, একটি চুলের লেশ মাত্রও নেই। সহসা দেখলে শিহরিত হতে হয়। বনানী খুব ভালো করে লক্ষ্য করলো, নাকটা শুধু চ্যাপ্টাই নয়, নাকের ফুটোটাও বেশ বড় এবং বেশ খানিকটা গর্ত মতো। বনানীর শরীরে খুব দ্রুত একটা চাপা ভয় খেলে গেল। বনানীর ভয় পেয়ে গেলে চলবে না, মনকে শক্ত করে তোলে। এর আগেও ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনার মুখে পড়েছে, নিজেকে সামলে নিয়েছে আর অভিজ্ঞতার ঝুলি ভরে উঠেছে। একবার আসানসোল থেকে অফিসের গাড়িতে ফিরছে। সেদিন রাতের মধ্যেই অফিসে ফিরে আসতে হবে। সহসা একটা মোটরসাইকেল পাশ দিয়ে বিপরীতে দ্রুত ছুটে গেল। চালক একটি মুন্ডহীন দেহ, স্কন্ধ থেকে তীব্র বেগে রক্ত বেরোচ্ছে, রক্তে মাখামাখি হাত দুটো তেমনি মোটর গাড়ির হাতল চেপে ধরে আছে। বনানী এরম দৃশ্য আগে কখনো দেখেনি। এরকম স্কন্ধ কাটা মূর্তির ভয়ঙ্কর রূপ দর্শনে পরপর দুটি লরি নিজেদের সংযত করতে না পেরে রাস্তা ছেড়ে গাছে ধাক্কা মেরেছে। বনানীর ড্রাইভার কোনো মতে পাশ কাটিয়ে একে তাকে ধাক্কা মারতে মারতে কলকাতা পৌঁছেছিল। পরে অবশ্য মোটরসাইকেল চালকের মুন্ডুটি একটি করগেটেড টিন বাহক লরির চালায় পাওয়া গিয়েছিল। আজও সে দৃশ্য মনে পড়লে বুকের ভেতর একটা ভয়ের পিণ্ড তৈরি হয়ে যায়। বনানীর অফিসের ড্রাইভার গঙ্গাপদ, সে তো যাচ্ছে তাই অসুস্থ হয়ে পড়েছিল। ডাক্তার বদ্যি করে সেরে উঠেছে। বনানী লোকটির দিকে ফের তাকালো, নিরীক্ষণ করতে থাকে। একটা শব্দহীন ফ্যাসফ্যাসে হাসি হেসে সহযাত্রীর দৃষ্টিটাকে সামান্য বক্র করে নিচু স্বরে বলেন, বেশি দূর না। অজান্তেই ভ্রু যুগল এক হয়ে যায় বনানীর। এই ট্রেনে তো কেউ কাছে পিঠে নামে না, নিদেন পক্ষে বিষ্ণুপুর বা বাঁকুড়া তো যাই। রীতিমতো অবাক হয়ে জিজ্ঞাসা করলো বনানী,
কাছে পিঠে মানে মেচেদা না খড়গপুর? লোকটির গা হিম করা একটা অদ্ভুত হাসি হেসে বলল, মেচেদাও নয়, খড়গপুরও নয়, পুরুলিয়াতেই যাব। বনানী রীতিমতো বিস্মিত বিস্ফারিত চোখেই বলল, তাহলে যে বললেন বেশি দূর না, পুরুলিয়া তো সেই সকালে, পুরো রাতের ট্রেন জার্নি। ওই হলো একটা রাত, এমন আর কি। আপনি যদি পল অনু দিয়ে মাপতে শুরু করেন তাহলে একটা দিনও অনেক বড়, রাতও। আমরা বেকার কোনো রকম কাজকর্মে যুক্ত নই, আমাদের কাছে একটা রাত তো নিমিত্ত, শ্বাস প্রশ্বাসের মতো একটা মুহূর্ত মাত্র। বলে ফ্যাল ফ্যাল মুখে লোকটি হেসে ওঠে। বনানীর বুকের ভেতর তখন অস্পষ্ট ধুরমুর শব্দ, মনের আনাচে কানাচে অশান্তি ও উদ্বেগের আনাগোনা। বুঝে উঠতে পারছে না যাত্রীটির সঙ্গে ঠিক কী ধরনের সহবত আচরণ করা দরকার। লোকটা ভীষণ গোলমেলে। এ ব্যাপারে বনানীর এখন এক বিন্দুও বুঝতে বাকি নেই। গোড়ার দিকে বেশ লাগছিল, এখন বনানীর কাছে রীতিমতো আপদ। যাবে সেই পুরুলিয়া ভাবতে বনানীর শরীরের মধ্যে বিচ্ছিরি একটা বমি বমি ভাব নাড়াচাড়া করে উঠল। ট্রেন ছুটে চলেছে, কাঁচ তোলা, বাতাসের শাঁ শাঁ শব্দ হচ্ছে। বাইরের প্রকৃতি এখন নজরে আসছে না। দ্রুত গতিতে একটা স্টেশন পার হয়ে গেল। স্টেশনেই যা যৎকিঞ্চিৎ ম্রিয়মাণ আলো, এর বাইরে যতদূর চোখ যায় ঠাসা অন্ধকার। আকাশে জল ভরা মেঘ, মাঝে মাঝে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সরু কুচি জানলা দিয়ে ভিতরে আসছে। কেউ জানলা নামাচ্ছে না। হালকা হিম আমেজ সকলেই উপভোগ করছে। বনানীর একটা দুর্বোধ্য ঘোর এসে গিয়েছিল। তা লক্ষ্য করেই লোকটি বলল, শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। বলে মিষ্টি হাসি হেসে নিজে উঠে দাঁড়িয়ে বনানীর বার্থটা তুলে ঠিকঠাক করে লোহার শিকলটা আটকে দিল। লোকটাকে কিছুক্ষণ আগে যেমন মনে হচ্ছিল, এখন কিন্তু তেমন মনে হচ্ছে না। লোকটা সংবেদনশীল। লোকটার চেহারা লম্বা, মসৃণ মাথা, ভাঙা গাল, শুকনো মুখ এবং চোখের নিচে ক্লান্তির ছায়া। চোখ দুটো গোল কিন্তু মায়াবী। একটা মোহময় ভাব লোকটার শরীরে কুয়াশার মতো জড়িয়ে আছে। বনানীর অনুভবে তা এলো। নিজের আসনে শুয়েও ঘুম এলো না বনানীর। অ্যাসাইনমেন্টটা পাওয়ার পর থেকেই মনে মনে একটা রোমাঞ্চ অনুভব করতে থাকে বনানী। বরাভূমের ভূত এখন চলতে ফিরতে বনানীর মধ্যে নড়াচড়া করে। স্বচক্ষে ভূত দেখার প্রবল বাসনায় সে ক্রমে অধীর হয়ে উঠতে শুরু করেছে।
নিচের আসনে শুয়ে থাকা সহযাত্রী লোকটি শব্দ করেই হেসে উঠল। বলল, বরাভূমে যখন যাবেন নিশ্চয়ই সাহেব কুটি যাবেন। সাহেব কুঠি? কল্পনায় আঁকা বাড়িটা সে স্পষ্ট দেখতে পায়। একটা প্রাচীন পোড়ো বাড়ি, আশপাশটা ঝোপঝাড় জঙ্গলে ঢাকা। বাড়িটির দেওয়াল মেঝে স্যাঁতস্যাঁতে, পলেস্তারা খসে খসে পড়ছে। ভিতরের গাঁথনির চুনসুরকিও ঝুরঝুর করে ঝরে পড়ছে। ইটের পাঁজরে উঁকি মারছে নানা গাছগাছালির শিকড়, মাথা। ছাদের কড়িবর্গাও দু একটি ঝুলছে। অব্যবহারে জীর্ণ এই বাড়ির আনাচে কানাচে বাসা বেঁধেছে খরগোশ, শিয়াল, তক্ষক, বাদুড়, চামচিকে। উই, আরশোলা, মাকড়সা তো আছেই। নিশ্চিত আছে আরও কিছু ইতর শ্রেণীর প্রাণী, যেমন সাপ, বিছে ও বিচিত্র পোকামাকড়। বনানী ভাবতে থাকে, এই পোড়ো বাড়িতেই নাকি আছে অসংখ্য ভূত। এইসব ভূতের তাণ্ডবে বরাভূম এখন আতঙ্কিত। লোকটি পুনরায় বনানীর দৃষ্টি আকর্ষণের জন্য বলল, প্রশাসনও উদ্বিগ্ন। ভূত সামলাতে এখন সাহেব কুটিতে পুলিশ পাহারা বসেছে। বনানী কোনো শব্দ না করে চুপ করে শুয়ে থাকে। লোকটি নিজের মতো বকবক করে চলে। পুলিশ দিয়ে ভূত পাহারা? পুলিশ দিয়ে ভূত তাড়াবে? লাঠি, গ্যাস এসব ছুড়বে নাকি? কাকে মারবে? কাকে তাড়াবে? ভূতেদের কোনো দেহ আছে নাকি? ওরা খুশি মতো রূপ বদল করতে পারে, ইচ্ছে মতো একখান থেকে আরেকখানে চলে যেতে পারে। ওরা ওখানে আছে শয়ে শয়ে, হাজারে হাজারে। সেই যে সেবার কাতারে কাতারে মানুষ অখাদ্য কুখাদ্য খেয়ে মারা গেল, তারা সব যাবে কোথায়? সব ওই সাহেব কুঠিতে কিলবিল করছে। বনানী শুয়ে শুয়ে গিলছিল। লোকটা বেশ গল্পের মতো বলতে পারে তো। লোকটি বলে চলেছে, এবার বেশ চড়া গলা। সর্ষের মধ্যেই তো ভূত। কদিন আগে কাগজে বেরিয়েছে, পুলিশ বাহিনীতে অসংখ্য ভুতুড়ে রেশন কার্ডের সন্ধান মিলেছে। প্রতি বছর সরকারের কয়েক কোটি টাকা জলে যাচ্ছে, থুড়ি ভূতেদের পেটে যাচ্ছে। ভুতুড়ে মানে তো অদৃশ্য অস্তিত্ব। যাদের নিজেদের অস্তিত্বেই ভূত বাসা বেঁধে আছে, তারা তাড়াবে ভূত। হ্যাঁ। তাচ্ছিল্য ও অবহেলার হাসি হাসতে থাকে লোকটা। আমি তো বলবো সাহেব কুঠির লোকেরা ভীষণ ভালো, যাকে বলে ভদ্র ভূত। নইলে পুলিশ কটাকে নিমেষে পিলে চটকে দিত। কি বলেন আপনি? একসঙ্গে এত ভূত! আনন্দে কলতান করে ওঠে বনানীর ভিতরে। ভূত দেখার আকাঙ্ক্ষা ক্রমে তীব্র হয়ে উঠতে থাকে। মনে মনে
একটা কর্ম পরিকল্পনা সে তৈরি করে নেয়। বরাভূম স্টেশনে নেমে পরপর সে কি কি করবে, কোথায় কোথায় যাবে, কিভাবে ইন্টারভিউ নেবে এবং কিভাবে গৃহবন্দী ভূতেদের নিবিড় পর্যবেক্ষণ করবে তারও একটা ছক মাথায় আঁটতে থাকে। বনানীর এই দোষ, যখন যে কাজটা হাতে নেবে এক্কেবারে ইনভলভ হয়ে পড়ে, মন প্রাণ ঢেলে নিষ্ঠায় একাগ্রতায় একাকার। বনানীর কোনো উত্তর না পেয়ে নিচের বার্থ থেকে লোকটি কথা ছুড়ে দিল। ম্যাডাম, ঘুমিয়ে পড়ুন। ঠান্ডা ঠান্ডা ভাব আছে, এক ঘুমে সকাল। আপনার বরাভূম যেতে সকাল 8টা-9টা তো হবেই, বেশিও হতে পারে। ট্রেন বেশ লেট চলছে, ঘন্টাখানেক হবে। এই সবে মেদিনীপুর পেরোলো। মেদিনীপুর? তাহলে এখন রাত ঢের হয়েছে। ঘড়ি দেখল, রাত 1:30। বনানী হামেশাই রাত 1টা-1:30টায় ঘুমোয়, সেদিক থেকে অস্বস্তিকর কিছু ঘটেনি। কিন্তু আজ ট্রেনে ওঠার আগে ঠিক করেছিল সারাদিন যা ছোটাছুটি ধকল গেছে ট্রেনে উঠেই শুয়ে পড়বে। শুয়েছেও ঠিকই, কিন্তু ঘুমটা সেভাবে এঁটে আসেনি। একটা আচ্ছন্ন ভাব শরীর জুড়ে। তার উপর সহযাত্রী লোকটার একটা আকর্ষণ আছে। অ্যাসাইনমেন্টটা ফুলফিল করতে তার সাহায্য নিলে কেমন হয়? ভাবতে ভাবতে চোখ দুটো আপনিই বুজে আসে, শরীরে নেমে আসে শিথিলতা, অসাড়ভাবে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যেও বরাভূম, সাহেবকুঠি, পুলিশ পিকেটের ছবি ছায়াকলের মতো চলতে ফিরতে থাকে। বনানীর যখন ঘুম ভাঙল, আকাশে তখন আলো। ট্রেন তখন বিষ্ণুপুর পেরিয়ে বাঁকুড়া ঢুকছে। যাত্রীর ব্যস্ততা, কোলাহল, ফেরিওয়ালার চিৎকার, চা, চপ, পকোড়া, এইসব শুনতে শুনতে নিজের বার্থ ছেড়ে বনানী নিচে নামল। নিচের আসন ফাঁকা, উল্টো দিকের বার্থ খালি। মনে মনে অবাক হলো বনানী, সহযাত্রীরা কোথায় নেমে গেল? বলেছিল তো একজন আদ্রা যাবে, আরেকজন পুরুলিয়া। মাঝপথে কোথাও নেমে যায়নি তো? সন্দেহ বশে নিজের মালপত্রের দিকে তাকিয়ে দেখল, না, সবকিছুই ঠিকঠাক আছে। প্যাসেজের ধারের আসনে বসে থাকা গুফো মানুষটিকে বনানীর নিচের আসন দেখিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, এই ভদ্রলোক কোথায় নেমে গেছেন বলতে পারেন? বনানীর আকস্মিক জিজ্ঞাসায় গুফো মানুষটি ভীষণ অবাক হয়ে বলল, আপনার নিচের বাড়িতে তো কেউ ছিল না কখনোই। খালি পড়ে আছে, সেই গোড়া থেকেই দেখে আসছি। আপনি একা মাছের বাড়িতে, উল্টো দিকের ওপরে একজন, নিচেরটা তো আমার। আর মাছের বার্থ তো তোলাই হয়নি। আমি তো সেই হাওড়া থেকে আসছি, এই একইভাবে আলস্যে বসে আছি, কখনো এখানে কখনো ওখানে। এটাও খালি পড়ে আছে। ট্রেনে আসলে আমার ঘুম হয় না, এই ঝাঁটি পাহাড়ি নেমে যাব। বনানীর বিস্ময় মগডালে বিনা কারণে গা ছমছম করে ওঠে। সহসা
ভয়ে বুক শিরশির করে ওঠে। তাহলে ওরা দুজন কে ছিল? কার সঙ্গে অত রাত ধরে কথা বলেছে? এ কি বিভ্রম! এখনো স্পষ্ট চোখের সামনে ভেসে উঠছে সেই মানুষটির মুখ, কণ্ঠস্বর, বরাভূম সম্পর্কে জোগানো সব তথ্য। সমস্ত ব্যাপারটাই কি চোখের ভুল, মনের ভুল? বনানী উড়িয়ে দিতে চাইছে না কোনো কিছু। জানালার বাইরে প্রকৃতি অপরূপ। নববর্ষার জলের সতেজতা, গাছপাতার রং সবুজ, বৃষ্টি ভেজা মাঠ পথ, ছেঁড়া ছেঁড়া শাল পিয়ালের জঙ্গল, দূরে পাহাড়, টিলা, নদী, ঢেউ খেলানো জমি অবশ্যই বনানীকে কিছুক্ষণের জন্য হলেও দূরে সরিয়ে এনেছে। সহসা আদ্রায় একই দেখল বনানী। ট্রেনটা হুইসেল দিয়ে যেই ছেড়েছে, অমনি অপ্রত্যাশিতভাবে সেই লোকটি, গতরাতে যাকে বনানী দেখেছে, যার সঙ্গে বনানী কথা বলেছে, প্ল্যাটফর্ম ধরে লোকটি ছুটে ছুটে আসছে, হাত নাড়ছে, মুখ নাড়ছে, হয়তো কিছু বলতে চাইছে। ট্রেনটা গতি তুলে বেরিয়ে গেল। বনানীর মুখ থুবড়ে মাটিতে মিশে যাওয়ার মতো অবস্থা। এ কি দিবা স্বপ্ন নাকি দুঃস্বপ্ন? গা ছমছম করে ওঠে বনানীর। মনকে সে শক্ত করার চেষ্টা করে। কামরা এখন প্রায় ফাঁকা, দু চারজন ছড়িয়ে ছিটিয়ে। বনানী জানালার ধারে, পুরুলিয়ার মাঠ, জমি, গাছ, মানুষ দেখতে দেখতে ছুটে চলেছে। এইসব দেখতে দেখতে ঘন শাল অরণ্যের মাঝখান দিয়ে ট্রেন এসে থামে বরাভূমে। লাফিয়ে নামে বনানী। বরাভূম সত্যি ভিন্ন রকম। চারিদিকে নিঝুম বন, রেল লাইনের ধারে ছড়ানো ছিটানো ঝোপঝাড়, শালবন, বন জঙ্গল, বনকুসুমের গন্ধে চতুর্দিক আমোদিত। বনানীর মুহূর্তে মন কেড়ে নেয় বরাভূম। অতি ক্ষুদ্র স্টেশন, প্ল্যাটফর্মও নেই। অতি অল্প গ্রাম্য মেয়ে পুরুষের আনাগোনা। স্টেশন সংলগ্ন চায়ের দোকানে চা, তেলে ভাজা, মুড়ির সুঘ্রাণ। একটা অন্যরকম স্বাদ, গন্ধ এখানে সর্বত্র। স্টেশন চত্বর পার হতেই একজন আদিবাসী এগিয়ে এলো। গামছাটা মাথায় জড়ানো, কালো কুচকুচে গায়ের রং, একটা ছেঁড়া ফাটা গেঞ্জি, মোটামুটি উদমই বলা চলে। এসে বলল, কোথায় যাবে বটেক?
গলার সুরই বলে দেয় এ একান্ত পুরুলিয়ার নিজস্ব স্বর। বনানীর পরিকল্পনা সাজানোই ছিল। সে বলল, সাহেব কুঠি যাব। লোকটি বলল, আসেন, আমার রিস্কা আছে। বনানী রিকশায় চেপে চলতে চলতে রিকশাওয়ালার সঙ্গে আলাপ জুড়ে দেয়। তোমাদের স্টেশনটা কিন্তু বেশ। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আলো ছায়ার লুকোচুরি, ভারী চমৎকার। আচ্ছা, রাস্তার দুপাশের এই গাছগুলো কি শালকুসুম? গাছ চিনতে পারার আনন্দ হয় বনানীর। বনানীর এই একটা শখ, যেখানেই যায় গাছ আর গাছের পাতা দেখে গাছের নাম মেলানোর চেষ্টা করে। বনানী এবার সাহেব কুঠি সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে। সাহেব কুঠিতে কি আগে ইংরেজ সাহেবরা থাকতো? এখন কারা থাকে? রিকশাওয়ালা নির্লিপ্ত, মুখে কোনো রাগ আরে না। সাহেব কুঠিকে সকলে ভয় পায় নাকি? সত্যি সত্যি কি তা ভূতের দখলে? পুলিশের পাহারা বসেছে ওখানে? বনানী এসব ভাবতে থাকে, সচক্ষে এসব দেখতে চায়। অনুসন্ধিৎসু হয়ে ওঠে। একটা চাপা উত্তেজনা তার মাথার ভিতরে কাজ করতে থাকে। পুনরায় রিকশাওয়ালাকে খোঁচা দিল সে। বলছো না যে এখন ওখানে কারা থাকে? লোকটি কি কিছু বলবে না নাকি? কেবল হুম হুম করে কেন? বিরক্ত হয় বনানী। রীতিমতো বিরক্ত কণ্ঠেই এবার বনানী বলে ওঠে, তখন থেকে শুধু হুম হুম করছো কেন? রিকশাওয়ালা হঠাৎ দুম করে অরণ্য পথে রিকশা থামিয়ে দেয়। মুখ ফিরিয়ে এক টুকরো ফ্যাকাশে হাসি হেসে বলে উঠল, সাহেব কুঠির সব বৃত্তান্তই তো আপনি জানেন। মিছা মিছা শুধাইছেন কেনে? বলেই মাথা থেকে গামছার ঘোমটাটা খুলে ফেলল এক টানে। বনানী হতবাক হয়ে দেখল এই মানুষটি অবিকল সেই ট্রেনের লোকটা। লম্বা চেহারা, মসৃণ তেল চকচকে টাক, ভাঙা গাল, শুকনো মুখ, গোল গোল চোখ, চ্যাপ্টা নাক, গায়ের ছেঁড়া গেঞ্জি ভেদ করে উঠে আসছে হাড় জিরজিরে কঙ্কাল শরীর। বিস্ময় ও আতঙ্কের শিহরণে ভয়ার্ত বনানী অস্ফুট চিৎকার করে ওঠে। মাথার মধ্যে ছায়াকলের মতো ভেসে ওঠে প্রাচীন কালের জীর্ণ এক দালান বাড়ি, সাহেব কুঠি। বাড়ির সর্বত্র একটা আঁশটে সোদা বনজ গন্ধ। বাড়ির চতুর্দিকে খেলে বেড়াচ্ছে ইতর শ্রেণীর কতগুলো প্রাণী। শরীর হিম করা ঠান্ডায়
একটা ভয়ঙ্কর প্রলয় মাথার মধ্যে খেলে যেতে লাগলো। মাথার মধ্যে বিস্তারিত হতে থাকে মাকড়সার জাল, চামচিকের ওড়াউড়ি। বনানী স্পষ্ট শুনতে থাকে সেই বাড়ি থেকে ভেসে আসছে বাদুড়ের হাসি, বিড়ালের কান্না ও টিকটিকির ডাক। না, বনানী বরাভূম থেকে আর ফিরে আসেনি কখনো। এখনো সেখানে গেলে প্রতি অমানিসার রাতে নিয়ম করে দেখা যায় তাকে। সে নিঃশব্দে অনুসরণ করে চলেছে ট্রেনের সহযাত্রী সেই লোকটিকে। শুনছিলেন লেখক সঞ্জিত কুমার সাহার লেখা ট্রেনের সেই লোকটি। আরও রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা হাজির হব আপনাদের কাছে। শুনতে থাকুন বেঙ্গলি স্টোরি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।